মক্কানগরীর যে হেরাম শরীফের যে পাশে যে জায়গাটি, আপনি একটু আস্তে আস্তে ক্যামেরাটা ঘোরান, একটু আস্তে আস্তে যদি ঘোরান, একটি হেরাম শরীফের পাশের একটি বিল্ডিং এর ছাদ থেকে তিনি দেখাচ্ছেন পবিত্র মক্কা নগরীর ঠিক এই মুহূর্তে পবিত্র মক্কা নগরীর সন্ধ্যা প্রায় 6টার মতো বাজে। সেখানে এখনো সূর্যাস্ত যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য ঘর বাড়ি আমরা দেখতে পাচ্ছি, আমরা বিল্ডিং দালানগুলো দেখতে পাচ্ছি, মানুষ যে চলাফেরা করছে এসব দেখতে পাচ্ছি। আচ্ছা নজরুল, আপনি একটু আস্তে আস্তে ক্যামেরাটা ঘোরান, আস্তে আস্তে ক্যামেরাটা ঘোরান। খুব আস্তে আস্তে যদি ক্যামেরাটা ঘোরান তাহলে দেখতে সুবিধা হবে। দর্শক, আসলে সৌদি আরবের ঠিক এই মুহূর্তে যে অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি, যে একেবারে সন্ধ্যার আগ মুহূর্ত, একটু পরে হয়তো সেখানে আজান হবে। মানুষের এই যে মানে পবিত্র যে হেরাম শরীফ রয়েছে তার চারপাশে মানুষের আনাগোনা কম, একটা দুটো গাড়ির লাইট আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসছে, এমনই এক মুহূর্ত। আচ্ছা নজরুল, আপনি আমার সাথে আবার কথা বলুন। নজরুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা যেটা জানি যে সৌদি আরবে এখন বাঙালিরা, বিশেষ করে আমাদের কক্সবাজারের মানুষের প্রধান সমস্যা কি? এখন সমস্যা বলতে আপনার যতগুলো বাংলাদেশি এখানে অবস্থান করতে অনেক অবৈধ বাংলাদেশি ছিল। সৌদি সরকার আজ থেকে 7 মাস আগে প্রথমে 3 মাসের একটা সময় নির্ধারণ করে দিয়েছিল। ওই সময়ের মধ্যে অনেক বাংলাদেশি এখানে বৈধ হয়ে গেছে এবং তারপর আবার সৌদি সরকারের পক্ষ থেকে আবার 4 মাস টাইম দিয়েছিল যতগুলো অবৈধ মানুষ আছে সব মানুষগুলো যেন বৈধ হতে পারে। এখন মোটামুটি সৌদির অবস্থা খুবই ভালো। যারা অবৈধ আছে তারা বেশি চলে যাচ্ছে, আর যারা অনেকে বৈধ হয়ে গেছে, আর যারা বৈধ হয়ে গেছে তারা নিজ নিজ কৌশলের মাধ্যমে আর কর্মসংস্থানে অবস্থান করতেছে। পরিস্থিতি আগের চাইতে অনেক ভালো বলছেন। হ্যাঁ, এখন সৌদির অবস্থা, মক্কার অবস্থা, বিশেষ করে মক্কার জেদ্দা আগের চাইতে অনেক ভালো। অনেক সব বাংলাদেশিরা যার যার কাজের মধ্যে তারা অবস্থান করতেছে, এখন নিজ নিজ কৌশলের কাজ করতেছে সবাই। আচ্ছা, আপনাকে নজরুল, আপনাকে ধন্যবাদ। আমরা চেষ্টা করব আপনার সাথে আবার কথা বলতে। দর্শক, কথা বলছিলাম আমাদের প্রবাসী একজন বন্ধু, যিনি এই মুহূর্তে অবস্থান করছিলেন হেরাম শরীফে। তো আজকে এখানে উপস্থিত রয়েছে জসিমউদ্দিন হেরা। আপনিও তো সেই মক্কা নগরীতেই আপনি অবস্থান করেন, আপনি দেশে ফিরেছেন। এই যে নজরুল যে কথাটি বললো আমাদেরকে, যে আটানা সমস্যা নিয়ে একটা খুব জটিল অবস্থা গেছে যারা বাংলাদেশি আছে বাঙালিদের জন্য, এখন সেটি আসলে এখন কোন পর্যায়ে? সে যে বলছে যে পরিস্থিতি এখন আসলে কি খুব ভালো পর্যায়ে আছে? এখন পরিস্থিতি বলতে আমার পুরো ডিজিটাল পদ্ধতি চলে গেছে সবগুলো। আগে মনে করেন কবিলে একটা বছর মিলে 1000 টাকা হলে হয়ে যেত, আর আপনার রোড একামা বাবদ সরকারি ফি যেগুলো দিলে এগুলো হয়ে যেত। এখন এরা ডিজিটাল পদ্ধতি বলতে এখন একটা বছরে আপনার 10,000 নর্মাল যেগুলো কপিল টাকা খায় না, 10,000 টাকার কাছাকাছি। তাহলে আর তো এখানে অবৈধ থাকার কোনো প্রশ্ন আসে না, সব টেকনিকের মধ্যে টাকা পয়সা নিয়ে নিচ্ছে। এর মধ্যে আমার নিজের কথা বলতেছি আমি, আমরা 4 ভাই, আমার চাচা, আমরা 8 জন। আমরা আগে প্রথমে সৌদি আরবে আপনার 3 সিস্টেমে ছিল। এক সিস্টেম হচ্ছে আপনার হলুদ, নীল, লাল, ওটা ওইভাবে ভাগ করতে ওইভাবে ভাগ করতে হলুদ। এটা কেন এই ভাগগুলো? ওগুলো হচ্ছে আপনার প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এভাবে ভাগ করা হতো কি? ওইখানে হচ্ছে আপনার প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এরকম না, আপনার ওইখানে মানে আপনার শ্রমিকদের ধারণ ক্ষমতা ছিল মনে করেন 10 লাখ সমস্ত। ওইখানে হতে হতে আপনার শ্রমিকের 18 লাখ পর্যন্ত হয়ে গেছে। সেখানে ভাগ করে সেজন্য এরা সিস্টেম আনতে ওইখান থেকে সিস্টেমের মধ্যে নিতে এখন মোটামুটি সৌদি আরবের যে আইন কানুন হচ্ছে ওইখানে অবৈধ থাকার কোনো সিস্টেম নেই। যারা আছে অবৈধ তারা পাহাড় রোডে তোড়ে বাইরে হয় না, কি হচ্ছে একটা আতঙ্কের মধ্যে আছে।
এই আতঙ্কের মধ্যে যারা ভিতরে ভিতরে যা পায় তা খাচ্ছে, বলতে গেলে একটা আতঙ্কগ্রস্তের মধ্যে আছে। তার মধ্যে আরেকটা ওইখানে বেশি প্রচার হয়েছে আপনার আওয়ামী লীগ নাকি ক্ষমতার থেকে চলে গেলে কিছু মানে সিস্টেম কিছু পরিবর্তন হবে। তো আমিও আমি 11 বছর প্রবাস জীবন, দেশও সামান্য আমি রাজনৈতিক সচেতন, কিন্তু ওই কথাটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি ওরা যে নিয়ম করতেছে ওই নিয়মের মধ্যে অবৈধভাবে থাকার কোনো সুযোগ নাই। আর যদি আওয়ামী লীগ ক্ষমতার থেকে গেলেও ওরা যে সিস্টেম আছে ওই সিস্টেম আর হবে না। ওরা অনেক চালাক হয়ে গেছে। আগে ওরা অনেক পিছনে ছিল, অনেক আগে। আমাদের কাছে যে তথ্য আছে সেটা হচ্ছে যে এখন আকামা আছে এমন লোক অবৈধ হয়ে যাচ্ছে। কারণ কি আকামা রিনিউর ব্যাপারে নাকি বাঙালিদের ব্যাপারে, হ্যাঁ ছিল, বাঙালিদের আর আফগানিস্তানের ব্যাপারে নাকি খুব কড়াকড়ি আগে ছিল, কেন আগে ছিল। আচ্ছা, এই ফাঁকে আমরা দর্শক চেষ্টা করবো যে যেহেতু এখানে দুবাই প্রবাসী আছেন, আমাদের আইটি যিনি হেড অফ আইসিটি আছেন লিটন সৈকত নীলকে আমরা অনুরোধ করবো যে আমাদের আলোচনার মধ্য দিয়ে দুবাইতে যদি সম্ভব হয় কাউকে এই মুহূর্তে যুক্ত করার জন্য সে চেষ্টা চালিয়ে যাবে। আমরা আমাদের কথায় ফিরে যাচ্ছি। হ্যাঁ বলুন যে আকামা থাকার পরও কেন মানুষ অবৈধ? বাংলাদেশের একটা সিস্টেম হচ্ছে আমরা বাঙালিরা রাস্তার মাঝখানে আলাপ করি আপনার, তো আরব কান্ট্রিরা ওইটাকে পছন্দ করে না। আমরা পান খাইয়ে মানুষের গাড়িতে মারি, পিক ইয়েতে মারি, সেজন্য এরা বেশি মানে আর কিছু বলে জ্বালান হয়ে যায়। কিন্তু জ্বালান তার মানে এর মানে হচ্ছে অভদ্র হয়ে যায়, অভদ্র হয়ে যায়। কিন্তু এরা অবৈধ সবগুলো, এগুলো যেগুলো আমরা করতেছি। আমরা কাজ শেষে বাড়িতে যাই না, আমরা হয়তো মানে রাস্তার মধ্যে আড্ডা দিয়ে আলাপ করি বাংলাদেশের মতো। সেজন্য আমাদের বাঙালিদের উপর এইগুলোর কারণে আমাদের অবস্থা আমরাই খারাপ করছি। আমরা কাজের শেষে বাড়িতে যাই না। কিন্তু এখানে তো বাঙালি বলতে এখানে তো আবার রোহিঙ্গাদের কৃত অপরাধ কি? রোহিঙ্গা অনেক অপরাধ করছে, কিন্তু তাদের পাসপোর্টে যেহেতু বাঙালি লেখা, সেখানে দায় দায়িত্ব কি বাঙালিকে নিতে হয় অনেক সময়? এরা বাংলাদেশের চাইতে এদের ক্ষমতা বেশি, কারণ এরা একদম আপনার সৌদি রাজ পরিবারের বিশেষ নজরদারিতে এরা আছে। এরা সৌদিদের আরবদের যেরকম ক্ষমতা তাদের অর্ধেক এদের ক্ষমতা। তাহলে এদের কথা আমরা বললে হবে না, এদের স্পেশাল নজর দিয়ে দেখে। আমাদের হচ্ছে যে আমরা বাঙালিরা আছে 2 টাকা ইনকাম করতে গেছি, এমনি অর্থনৈতিকভাবে আমরা বেশি ভালো অবস্থান নেই, তার মধ্যে রাজনৈতিক হানাহানি, এর মধ্যে দিয়ে আমাদের উত্তরণের জন্য আমি একজন প্রবাসী হিসাবে প্রবাসী ভাইদেরকে বলতে চাচ্ছি, হয়তো কাজ শেষে রোডে আলাপ আলোচনা না করে যাতে ওইখানকার প্রশাসন বাঙালিদের দৃষ্টি প্রতি অন্যভাবে না নেই, আমরা কাজকর্ম ফিরে আমরা যার যার বাসায় গিয়ে বসবো, যা অবসর টাইম একটু টিভি। কোথায় কাজ করছেন? আমি করি হেরাম শরীফের পাশে আপনার মিশ্রলা বলে, তারপর হেরাম শরীফ থেকে প্রায় আপনার 200 গজের কাছাকাছি। আপনি রিনিউ করতে আপনাকে নাকি অতিরিক্ত ফিস দিতে হচ্ছে, এই কথাটা কি সত্যি? আমি বলছি আমরা 4 ভাই, আমরা চাচাসহ আমরা 8 জন করতে আমাদের প্রায় 75,000 টাকা গেছে। বাংলায় কত টাকা? 75,000 রিয়াল। 75,000 টাকা হলো বাংলায় আপনার প্রায় আপনার 16 লাখের কাছাকাছি। 16 লাখ রিনিউ করতে, প্রতি বছরের জন্য রিনিউ করতে। এটা গত বছর মানে আগে কত যেত? আমাদের আপনাকে আমি প্রথমে বলছিলাম নীল, লাল, এরকম 3টা ইয়ের মধ্যে আমাদের প্রায় 3 বছর পর্যন্ত অবৈধ গেছিল। কি জন্য? একটা আগে সিস্টেম ছিল না, এখন সিস্টেম করছে। 10 জন আপনার আমেল বলে, আমেল মানে শ্রমিক, একজন আরব কান্ট্রির লোক কাজ থাকতে হবে, কিন্তু আমাদের কবিলের ওগুলো ছিল না। এরকম সিস্টেম করছে আর সবাই মানে বেড়া জাল পড়ে গেছে ডিজিটাল পদ্ধতি করাতে। সবাই সমস্যা পড়ে গেছে, ফলে আমরা 3 বছর একামা রোড পারমিট আমরা গিয়ে করতে পারিনি। সেজন্য এগুলো করতে করতে আমাদের অনেক সমস্যা হয়েছে। অবশেষে ইনশাআল্লাহ এইভাবে সৌদি সরকারের বিশেষ নজরে আমি তারপরেও বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি অত্যন্ত চেষ্টা করে আমাদের সমস্যা সমাধান করেছে।
আলাপ করেছে, যদিও যদিও ওখানে বিদেশের বেশিরভাগ লোক অন্য সিস্টেম মনে করে, তারপরও আমরা মনে করতেছি আন্তরিক সহযোগিতা বর্তমান সরকারের অনেক কিছু আন্তরিক প্রয়াস ছিল এই সমস্যার সমাধানে। আমরা এখন চলে যাচ্ছি দুবাইতে অবস্থান করছেন আপনি ফাহাদ আলী। তো সংযুক্ত আরব আমিরাতে, বিশেষ করে দুবাই যেহেতু এটা বিজনেস সিটি, পোর্ট সিটি, টুরিস্ট সিটি, বিশ্বের একটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গায় অবস্থান করছেন। সেখানে বাঙালি কমিউনিটি এবং কক্সবাজারের মানুষ কি অবস্থায় আছে? আমার মোটামুটি অবস্থা ভালো আছে, কিন্তু আমি ইদানিং কিছুদিন আগে আমি এক টিভিতে এক সাক্ষাৎকার দিয়েছি। ওখানে কক্সবাজার, চিটাগাং অথবা সাতখানিয়া অথবা চন্দনাইশের লোক বললে এমপিসিতে গেলে ওরা রোহিঙ্গা বলে বিভিন্ন সম্বোধন করে, জায়গা কাগজপত্র নিয়ে আসো, তোমার মা বাবা কোথায় থাকে, বিভিন্ন হয়রানি করে। যারা রোহিঙ্গা তাদেরকে কিন্তু সহজভাবে পাসপোর্ট দিয়ে দেয়। যারা মূলত কক্সবাজারের, তারা গেলে আগে তোমরা টেকনাফের, কক্সবাজার, তোমরা রোহিঙ্গা, তোমরা এই ধরনের আমাদের হয়রানি করে। এটার ব্যাপার নিয়ে আমিও অনেকবার ওদের সাথে কথাবার্তা বলছি সমাধান করার জন্য। ইদানিং একটু ভালো হয়েছে আগের তুলনায়, পাসপোর্ট ওদেরকে দেওয়ার জন্য চেষ্টা করো। তবুও আমি মাননীয় বা সরকারকে অনুরোধ করবো আপনাদের মাধ্যমে, যারা আমাদের কক্সবাজারবাসী যাতে পাসপোর্ট নিয়ে হয়রানি না হয়। এটা 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 খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। এছাড়াও আর কি কি সমস্যা আছে বাঙালি কক্সবাজারের মানুষের? কিছু মানুষ আছে, এখন তো ভিসা বন্ধ, ভিসা বন্ধ হওয়ার আগে কিছু মানুষ বিভিন্ন চাকরির লোক দেখিয়ে, বিভিন্ন কাজ, ভালো কাজের দেখিয়ে ওদেরকে দুবাইতে নিয়ে গিয়ে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ বলে একটা, নিজে করাই আরেকটা। এরকম অনেক কাজ অনেকের সম্মুখীন হয়েছে। অনেকজনকে কফিল থেকে পালিয়ে যেতে হয়েছে অনেক জায়গায়। অনেকরা অনেক কষ্ট বিনিময়ে 800 দিরহাম দিয়ে, 1000 দিরহাম দিয়ে ওরা জীবন যাপন করতেছে। কিন্তু 5 বছর, 6 বছর, 7 বছর অনেকেরা আসতে পারতেছে না ভিসার কারণে। আচ্ছা আচ্ছা, যদি আমরা জানতে চাই যে এই মুহূর্তে আপনারা ওখানে মানে কোন বাঙালি, বিশেষ করে কক্সবাজার মানুষের কোন ব্যবসাটা বেশি করছে অথবা কোন জায়গায় চাকরিটা বেশি করছে? আমরা মূলত ব্যবসা হচ্ছে আমাদের বোরকা ব্যবসা। বোরকা ব্যবসা মানে আমাদের ওখানকার বলে আবাই ব্যবসা। খাওয়া ব্যবসাটা চকরিয়া কক্সবাজার মানুষেরা বেশি করে। মূলত মালিক আবাই ব্যবসা ছিল, বোরকা ব্যবসা। বোরকা ব্যবসাটা কক্সবাজার চকরিয়া মানুষ, ওখানকার মেয়েরা তিরিশ শাড়ি চেয়ে বোরকা বেশি ইউজ করে। ওরা বোরকাটাও মূলত ওদের প্রধান পোশাক। সেখানে আমাদের এখানকার লোকেরা কি এই বোরকা ব্যবসা খুব এক্সপার্ট? খুব এক্সপার্ট। আমি আরো সরকারকে অনুরোধ করবো, এখানে যদি কোনো ট্রেনিং সেন্টার করা যায়, যেমন আমরা ইন্ডিয়া থেকে হাতের কারিগর নিয়ে আসি, এমব্রয়ডারি কারিগর নিয়ে আসি, বিভিন্ন কারিগর বিভিন্ন দেশ থেকে আমরা আনি, ডিজাইন আনি। এখন যদি একটা ডিজাইনার যারা ডিজাইন সম্বন্ধে আইডিয়া নিতে পারে অথবা প্রশিক্ষণ নিতে পারে অথবা ডিজাইন সম্বন্ধে একটা ক্লাস নিতে পারে, তাহলে আরো আমাদের জন্য, ব্যবসার জন্য, বাংলাদেশের শ্রমিকদের জন্য অনেক ভালো হয়। আচ্ছা, এই যে দুবাই বিশেষ করে এই পোর্ট সিটিতে মানে বাঙালি কমিউনিটির যে নেতৃত্বের যে বিষয়টা আছে, যেমন ধরেন পাকিস্তানিরা এগিয়ে থাকা, ইন্ডিয়ানরা একটা কমিউনিটি থাকা, আমাদের যে বাঙালি কমিউনিটিটা কেমন শক্তিশালী কিনা? আমাদের বাঙালি কমিউনিটি বলতে গেলে কোনো শক্তিশালী না, কারণ আমাদের বাঙালি কমিউনিটি ওখানে একাতাবদ্ধ থাকতে পারে না। কারণ ওখানে একজন ভালো চাকরি করলে একজন খারাপ চাকরি করে, অনেক কফিলের সমস্যা, ভিসা বাতিলের সমস্যা। তাছাড়া আমাদের বাংলাদেশ কূটনীতিকেরা ঠিকভাবে ওদেরকে শ্রমিকেরা কি করতেছে না করতেছে খবর নেই না। একটা মানুষ ভিসা নিয়ে যখন দেশে চলে যায়, তারপর ও দেশের গ্যারান্টেড হয়েছে আমাদের বাংলাদেশ এমবেসি। কিন্তু বাংলাদেশ এমবেসিতে একটা লোক গেলে কোনো সমাধান যেগুলো ঠিক মুহূর্তে সমাধানটা পায় না। অনেকদিন হয়রানি হইতে হয়, কারোর মাধ্যমে, কোনো নেতার মাধ্যমে, কোনো কারোর মাধ্যমে রিকোয়েস্ট করলে তারপর ওই পজিশন আসতেছে, না হলে ওকে ক্যান্সেল হয়ে দেশে চলে আসতে হচ্ছে, না হলে ওকে পলাতক হতে হচ্ছে, না অনেক সমস্যা থাকে ওরা। কিন্তু এটা আমাদের বাংলাদেশ সরকার কূটনীতিকে খবর নিতে হবে। আমার একটা ভাই, বাঙালি ভাই কোন অবস্থায় দুবাইতে আছে, কি করতেছে, ঠিক মতো স্যালারি পাচ্ছে, ঠিক মতো কি পাচ্ছে না, এটা একটু খবর নিতে হবে। এটা জরুরি। আচ্ছা জনাব জসিমউদ্দিন, হ্যালো, আপনি কি আমাদের বলবেন যে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস তারা আপনাদের কেমন সহযোগিতা করার? এই ফাঁকে আমরা বলবো যে আমাদের হেড অফ আইসিটি কে আমাদের কারোর সাথে কানেক্ট করে দেওয়ার জন্য, যদি দুবাইতে থাকে এমন কাউকে যদি কানেক্ট করা যায় খুব ভালো হয়। আচ্ছা বলুন যে এমবেসির পক্ষ থেকে আপনারা কেমন সহযোগিতা পান? একটু আগে বলছে যে আপনার কক্সবাজার, চট্টগ্রাম, উকিয়া, টেকনাফ এই লোকদেরকে রোহিঙ্গা বলে হয়রানি করতে চাই। ঘটনাটা কিন্তু বাস্তব। কিছুদিন আগে আপনার ওই যখন সাধারণ ক্ষমা ঘোষণা করছে,
ওই ভাগে মানুষের সব পাসপোর্ট একামা সব লাইন করতে যখন গেছে বাংলাদেশ থেকে মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় আমার জানা মতো 7-8 জন লোক গেছিল। তারা সবাই হচ্ছে আপনার চিটাগাং বিভাগের বাইরে। এরা তো কক্সবাজার চিনে না, এটা কক্সবাজার ব্যাপার কোনো অভিজ্ঞতা নাই। কেউ গেলেও আপনাকে তো তুমি তো কক্সবাজার না, এভাবে কিছু হয়রানি করে টাকা পয়সার জন্য। কিন্তু বাস্তবে আমরা অনেকবার ওইখানেও বলছি, আপনাদের মধ্যে আবার বলতেছি, ওইখানে বেশিরভাগ প্রবাসী চিটাগাং, ওইখানে কাউন্সিল অফিসে যদি চিটাগাং কোনো একটা লোক যদি থাকে চাকরিতে বা পাঠাই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, তাহলে আমরা কক্সবাজারের বাসী বা চিটাগাং বিভাগের লোকরা আমরা বেশি উপকার করি। যারা থাকে তারা হলো সব উত্তরবঙ্গের লোক, এরা কক্সবাজার কোথায় এটা বুঝে না, ওরা মনে করে নর্মাল লোক, রোহিঙ্গা, আমরা সবাই এরকম। কিন্তু আমরা যেভাবে কক্সবাজারকে আমরা আধুনিক পর্যটন শিল্পে যেভাবে আমরা অর্থনৈতিকভাবে সামাজিকভাবে আমরা যেভাবে উন্নয়ন করছি, পৃথিবীর বাংলাদেশের ইতিহাসে কোথাও এরকম জেলা নাই। আজকে আপনি দেখেন কক্সবাজার কলাতলিতে সব আমাদের প্রবাসীদের, আপনি দেখেন বাণী মার্কেট প্রবাসীরা আমাদের রেমিটেন্স আচ্ছা, এই যে দুবাইতে যেটা বললো যে বাঙালি কমিউনিটিটা, বাঙালিদের যে সভা সমিতি, বাঙালি কমিউনিটিটা সৌদি আরবে কেমন শক্তিশালী? আমরা সরকারের সাথে বার্গেনিং এর আমাদের সৌদি আরবের আইন কানুন হচ্ছে দুবাইয়ের আইন কানুন চাইতে বিপরীত, বাংলাদেশ চাইতে আরো অন্য বিপরীত। ওখানে সরকারের বিরুদ্ধে কোনো করা যায় না, রাজনৈতিক দল হিসাবে কোনো কিছু সভা সমাবেশ মিছিল এগুলো করা যায় না, সংগঠন ভাবে করা যায়, কিন্তু ডাইরেক্ট রাজনীতি করা যায় না, কোনো কিছু করা যায় না। তারপরে আমরা চট্টগ্রাম সমিতি, কক্সবাজার সমিতি, আমরা বিভিন্ন সমিতির মাধ্যমে কক্সবাজার চিটাগাংয়ের উন্নয়ন, বড় বড় নেতাদের স্মরণে এসে আমরা সবগুলো করে থাকি। কিন্তু মাঝখানে আমরা বৃহত্তর একটা কক্সবাজার জেলা নিয়ে একটা কক্সবাজার সমিতি করছিলাম, কিন্তু মাঝখানে আমাদের গরিবিনীর কারণে, আমাদের কুন্দলের কারণে, কিছু নেতৃত্বের কারণে আবার ভেঙে গেছে। এখন আমরা বৃহত্তর চট্টগ্রাম সমিতি, ওটা আছে সমিতি আপাতত নাই, আমরা ওটা ভেঙে আমরা বৃহত্তর চট্টগ্রাম সমিতিতে আছি। আমরা আপনি কি বলবেন যে এখানে তো রাজনৈতিক দল নেই, কিন্তু আমরা জানি যে দুবাইতে সকল রাজনৈতিক দলের শাখা আছে, এই রাজনৈতিক কর্মকাণ্ডগুলো কিভাবে পালিত হয় দুবাইতে? দুবাইতে কোনো বিশেষ দিন আসলে কোনো নেতা মন্ত্রী গেলে তারপর স্বাভাবিকভাবে আমাদের বঙ্গবন্ধু কোনো বঙ্গবন্ধু 15 আগস্ট, বাংলাদেশের বিজয় দিবস, স্বাধীনতা দিবস, তারপর বিজয় মেলা, এই কিছুদিন বড় আমাকে আজকে একটা আমার এক বন্ধু মেসেজ পাঠাইছে, ওখানে নাকি বিজয় মেলা হচ্ছে, কিছু দোকানপাট ওরা বরাদ্দ দেবে, এগুলো মূলত করে থাকি। এই যে জাতীয় দিবসগুলি 16 ডিসেম্বর বা 21 ফেব্রুয়ারি এগুলো কি পালিত হয়? সৌদি আরবে এটা কেমন? সৌদি আরবে হয় আপনার এটা আপনার জিদ্দা, আপনার ওই বাংলাদেশ সফরাত বলে, এটা বাংলাতে বলে আপনার কনসুল অফিসে, ওইখানে হয়। ওইখানে ওই কিছু নির্দিষ্ট কিছু মানুষ অনুষ্ঠানটা ক্লিক করে, কারণ ওইখানে তো অনেক বড়, কিন্তু প্রকাশ্যে কিছু করা যায় না, ওই আপনার কাউন্সিলের মধ্যে। আচ্ছা ফাহাদ, তাহলে আপনি যে অবস্থান করছেন সেখান থেকে দেশের প্রতি যে দেশ আপনাকে কেমন টানে? দেশটা আমাকে অনেক টানে। আমি তো 2 মাস পর দেশে চলে আসি, দেশের জন্য কিছু করার জন্য, দেশের সুনাম করার জন্য। আমরা ওখানে কমিটির সাথে কথাবার্তা বলি, কোনো একটা লোক বিপদে পড়লে, কোনো একটা লোক ভালো কাজ করলে আমরা ওকে গিফট করি। আমরা নিজেও একটু অ্যারেঞ্জ করে বাংলাদেশের কমিউনিটির নেতা কর্মীদের সাথে সবার সাথে বসে এমবিসিতে গিয়ে, এমবিসির মাধ্যমে হোক, কারো মাধ্যমে প্রচারণা, রেমিটেন্স বাড়ানোর জন্য হুন্ডি বন্ধ করে রেমিটেন্স বাড়ানোর জন্য, দেশের রেমিটেন্স আমার দেশে আমার রেমিটেন্স কিন্তু সৌদি আরবের পরে কিন্তু দুবাই থেকে রেমিটেন্সটা কিভাবে আমাদের সরকারের হাতে পৌঁছে, হুন্ডির মাধ্যমে, বৈধের মাধ্যমে যাতে না আসে, আমরা সবাইকে এটা উৎসাহিত করি, কথাবার্তা বলি, সবার সাথে একটু যোগাযোগ আছে, মানে কমিউনিটি ভালো, সবাই আমরা ওপেন করতে না পারলেও ঘরোয়া ভাবে যতটুকু পারে সম্ভব আমরা করি ওখানে। প্রবাসীদের দৃষ্টিতে বাংলাদেশকে কিভাবে চায়, দেশ কিরকম দেশ চায়? আমি নিজের পক্ষ থেকে বলতেছি, আমরা চাই আমরা মা বাপ ভাই বোন, আমাদের স্ত্রী মেয়ে ছেলে সবগুলো যাতে শান্তি থাকবে, সুস্থভাবে চলাফেরা করবে, আদর মহব্বত থাকবে, আপনার সঠিকভাবে লেখাপড়া করবে,
দেশকে সবাই মিলেজুলে আমরা মিলেমিশে আমরা থাকবো এই আশা করি। কিন্তু বাস্তবটা বিপরীত, রাজনীতি অস্থিরিত, রাজনীতির এই বেড়াজালের মধ্যে আমরা পড়ে গেছি। সেজন্য আমরা খুব টেনশনে থাকি। আমার মা কি করতেছে, আমার বাবা কি করতেছে, আমার ভাই কি করতেছে, এই নিয়ে আমরা খুব সবসময় টেনশনে থাকি। আসলে দুবাইয়ের লোকেরা কিভাবে দেখছে এই রাজনৈতিক অস্থিরতাটা? কথাটা আমিও কিছুদিন আগে ফেসবুকে স্ট্যাটাসে দিছি, আর কতদিন হরতাল, আর কতদিন অবরোধ, আর কতদিন ভাবে আমরা থাকবো। কারণ আমরা যখন বিদেশে থাকি, আমার মা যখন মার্কেটে যাবে, অথবা কারণ বাসা তো আর গার্জিয়ান নাই, মা আছে, বোন আছে, ওরা যখন বাজার করতে যাবে, কিছু বাজার করে ঘরে খাওয়ার জন্য, ঘরে কিছু জিনিসপত্র কিছু কেনার জন্য, তখন একটা ককটেল ফুটাইলে অথবা একটা কোনো ধরনের বড় ধরনের আঘাত হলে আমার মাটা মারা যেতে পারে, আমার বোনদের মারা যেতে, আমরা সে বই থাকি, উদ্বিগ্ন হয়ে থাকি। আমরা দেশে আসলে কিভাবে দেশ থেকে ফিরবো, অথবা দেশে এয়ারপোর্টে কিছুদিন আগে আমি এয়ারপোর্টে আসতে পারি না, অথচ আমি ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করার পর আমাকে প্লেনে করা, আমার মতো আর কয়জন আছে শ্রমিক বাইরে এরকম। আমি তো আমার তো সামর্থ্য আছে বলে আমি আসতে পারি, অন্য কারো তো সামর্থ্য সম্ভব 7 দিন 8 দিন বলে আটকে থাকছে। এই দেশের এরকম পরিস্থিতি হলে আমরা কিভাবে দেশে এসে শান্তিতে দুটো মা বাবার সাথে ভাত খাবো? এটা আমার অনুরোধ সরকারের কাছে, বিন্দুর কাছে, সবাই মিলেমিশে বসে কি করা যায়, দেশটা কিভাবে শান্তিতে আমরা শ্রমিক ভাইরা অথবা দেশ বিদেশ থেকে আমরা প্রবাসী ভাইরা কিভাবে এসে দুটো ভাত খাইতে পারবো, এটা আমার আপনাদের মাধ্যমে অনুরোধ থাকবে, দেশটা যাতে শান্তশিষ্ট ভাবে যাতে। আপনারা দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম দুজন প্রবাসীর সাথে। তারা বলছে দেশের যে রাজনীতির অস্থিরতা, রাজনীতির যে ডামাডোল, এসবের একটা শেষ দরকার। আর সে লক্ষ্যে রাজনৈতিক দলগুলো শীঘ্রই একটি সিদ্ধান্তে পৌঁছাবেন, তাদেরকে মুক্ত করবেন, সমস্ত উদ্বিগ্নতা আর হতাশা থেকে মুক্ত হবে দেশের মানুষ, প্রবাসের বাংলাদেশিরা। এমন প্রত্যাশায় শেষ করছে আমাদের আজকের প্রবাসের কণ্ঠস্বর। আগামী সপ্তাহে আবার প্রবাসের কণ্ঠস্বর নতুন কোনো প্রবাসীদের সাথে নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভয়েস মেইলের সঙ্গে।